আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আমরা যুক্ত হয়েছি তোমাদের সাথে পড়ালেখার পক্ষ থেকে সুপার 60 ক্লাসের আজকে চতুর্থ দিনের ক্লাস, আই থিঙ্ক চতুর্থ নাকি পঞ্চম দিনের ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব তোমাদের যে জনসংখ্যা মানব সম্পদ আত্মকর্মসংস্থান এটার ক্লাস 2। আমরা একটা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপর, আজকে আমরা ক্লাস 2 মানে 2 নাম্বার ক্লাস করব। আশা করছি তোমরা গত ক্লাসটা করেছো, যারা আমার সাথে আগের ক্লাস করেছো তারা একটু কমেন্ট বক্সে ইয়েস লিখে একটু জানাও, এবং আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ একটু জানিয়ে দাও, ঠিক আছে? তো যদি আমাকে ঠিক মতো শোনা যায় এবং দেখা যায় তোমরা গত ক্লাস করছো কিনা একটু জানাবে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু অবশ্যই ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে তারাও আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, সবাই যদি আমাকে ঠিকমতো শুনতে দেখতে পাও, শোনা যাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। শিমুল হোসেন আছে, ইয়েস বলছে। কেমন আছেন? আমাদেরকে নাইম ইসলাম বলছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এমডি সজীব আমাদের সাথে রয়েছে, ইয়েস বলছে। আমাদের সাথে রয়েছে অনেকজন দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মারুফ, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো অনেকে মাশাআল্লাহ, যারা ইসলাম আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে লামিয়া আছে। আমাদের সাথে রয়েছে তাসনিমা ইসলাম। আমাদের সাথে যারা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। নিশাত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে হাসান, নাম শুনতে পারেন, শোনা যাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। সো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, তোমরা গত ক্লাস করছো কিনা একটু কমেন্ট বক্সে জানাবা, কেমন? যারা গত ক্লাস করছো তারা একটু কমেন্ট বক্সে জানাবা কারা গত ক্লাস করেছো, এবং সবাই অবশ্যই একবার এই ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের ওয়ালে, কারণ তোমরা জানো সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীরা কিন্তু পেয়ে যাবে পড়ালেখার পক্ষ থেকে টি শার্ট। এই 60 ক্লাসে যারা সর্বোচ্চ কন্ট্রিবিউশন করবে তাদের জন্য কিন্তু টি শার্ট থাকবে। এছাড়াও তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তোমাদের জন্য কিন্তু আরো গিফট থাকতে পারে, শুধুমাত্র টি শার্ট না। সেটা ডিপেন্ড করতেছে তোমাদের পারফরমেন্স বা তোমাদের কন্ট্রিবিউশনের উপর বা তোমাদের ভালোবাসার উপর। এছাড়াও তোমাদের 60টা ক্লাসের উপর ভিতরে একটা কুইজ টেস্ট হবে। সেই কুইজ টেস্টে যারা ভালো করবে তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে। সো যারা আমার সাথে যুক্ত আছো সবাই একযোগে শেয়ার করে দিবা, একযোগে সবাই। আমি সময় নষ্ট করবো না, টোটালি একটু লেট হয়ে গেছে ক্লাসে ঢুকতেই, কারণ হচ্ছে এর আগে একটা ক্লাস ছিল 9টা থেকে 10টা, 8টা থেকে 9টা তোমরা ক্লাস করেছো, 7টা থেকে ক্লাস ছিল, 8টা থেকে ক্লাস ছিল, এখন 9টার ক্লাস, লাস্ট ক্লাস এটা তোমাদের লাইভ ক্লাস, লাস্ট ক্লাস। তো আমার রেডি হইতে বা প্যানেল রেডি করতে তোমাদের একটু সময় লেগে গেছে। সো এটা আর কি আমরা সবাই করেছি ভাই আগের ক্লাসটা। লামিয়া বলছে করেছি, বৃষ্টি বলছে করেছে, আমাদেরকে রাশেদ বলছে আমি করেছি, নীলু বলছে আমাদেরকে শেয়ার ডান, থ্যাংক ইউ। আমাদের সাথে শ্রাবণ আছে, লেট হয়ে গেল 15 মিনিটস, নো প্রবলেম, আমিও ক্লাস শুরু করছি জাস্ট এখনই। আমাদের সাথে রয়েছে হৃদয়, ভাইয়া করি নাই, যারা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে ফেলবা, কেমন? আজকের ক্লাসটা করলেও কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে আমি মানে গত ক্লাসের মধ্যে তেমন কোনো কি নাই যে সম্পর্ক নাই, তো আজকের ক্লাসটা এমনি বুঝতে পারবা, ঠিক আছে? সবাই একযোগে শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। আমি সবাই চাই যারা 100 প্লাস স্টুডেন্ট আছো সবাই একটা করে শেয়ার করে দিবা, দেন আমি ক্লাস শুরু করে দিব, ওকে? তো আমরা আমাদের আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে জনসংখ্যার তত্ত্ব যেটা আছে, সেই জনসংখ্যার তত্ত্বটা আমরা আলোচনা করব। এই জনসংখ্যার তত্ত্বের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো 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 সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলো, এবং কে কোন জায়গা থেকে যুক্ত শেয়ার করো, সবাই শেয়ার করবো, তোরা শেয়ার করবা, ঠিক আছে? একদম মানে মন খুলে প্রাণ খুলে শেয়ার করবা, ঠিক আছে? সো এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু অবশ্যই আমাদেরকে জানাবা। কে কোন জায়গা থেকে আছো, কোন জায়গা থেকে আছে আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। সাদি আছে, অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ। মনি আছে আমাদের সাথে, গত ক্লাস করি নাই, অবশ্যই গত ক্লাসে তোমরা একটু দেখে নিবা। এরপর এটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ভাইয়া শুরু করেন। হ্যাঁ শুরু করবো, তুমি শেয়ার করছো। শ্রাবণ বলছে ভাইয়া আমি আপনার ক্লাস ইউটিউবে করেছি, ওকে থ্যাংক ইউ। তহিদ হোসেন আছে আমাদের সাথে রয়েছে মারিয়া। জি স্যার, এই ম্যালথাসের তত্ত্ব নিয়ে ঝামেলা ছিল। হ্যাঁ, আমরা এই ম্যালথাসের তত্ত্বটা আজকে খুব সুন্দর করে আলোচনা করব। সবাই একটু দ্রুত দ্রুত করে জয়েন হয়ে যাও এবং একটু ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে করবা।
মাত্র 120 জন এখনো? কই তোমরা শেয়ার মেনশন করতেছো না কেন? গ্রুপে শেয়ার করে দাও, তোমাদের যে গ্রুপগুলো আছে, পড়াশোনার যে গ্রুপগুলো আছে, কলেজের গ্রুপ, কোচিং এর গ্রুপ বা অন্যান্য যে জায়গাগুলো আছে যেখানে তুমি শেয়ার করতে পারো, সব জায়গায় শেয়ার করে দাও। পাবলিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও। মনে বলছে ফটিকছড়ি চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ইতু রয়েছে, শেয়ার ডান বলছে। আমাদের সাথে রয়েছে রিদওয়ান, সরি রুদ্র বলছে ময়মনসিংহ থেকে। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছে মোহনা, যুক্ত হয়েছে ঢাকা থেকে। আমাদের সাথে ইতু আছে সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছে। রয় আছে, তনুশ্রী রয় আছে আমাদের সাথে, রংপুর থেকে যুক্ত হয়েছে। ফাতেমা আছে, উত্তরা থেকে যুক্ত হয়ে আছে। আচ্ছা, আব্দুর রশিদ রয়েছে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে আছে। ওমর ফারুক আছে। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আমরা কই এখনো 200 জন স্টুডেন্ট যুক্ত হইতে পারেন, এটা কোনো কথা? মিম রয়েছে আমাদের সাথে, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে। নূর আছে। স্যার আমার কমেন্ট পড়েন না, এই যে কমেন্ট পড়ে দিলাম। ফাতেমা জানাত রয়েছে, শেয়ার ডান বলছে আমাদেরকে। নিশাদ বলছে ঢাকার উত্তরা থেকে আমাদের সাথে রয়েছে। কাউসার বলছে রংপুর থেকে যুক্ত হয়েছে। মিফতাহুল জান্নাত বলছে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে। বগুড়া থেকে সিয়াম আছে আমাদের সাথে। নাওগাঁ থেকে আমাদের সাথে রয়েছে ওমর ফারুক। আমাদের সাথে রয়েছে কাবির, বলছে আমি সুনামগঞ্জ থেকে। আমাদের সাথে রয়েছে ইস্যু বলছে ফ্রম সিলেট থেকে। আমাদের সাথে ওয়াহিদ আছে, বাড়ি থাকে মানে কি? আচ্ছা, এরপর রয়েছে মহেশখালী থেকে আমাদের সাথে রয়েছে রহমান, আমাদের সাথে মহেশখালী থেকে আছে। হ্যাঁ, আশফিয়া আমাদের সাথে রয়েছে চট্টগ্রাম থেকে। নিহা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। শুরু করে দেন। এই যে শুরু করে দিচ্ছি, তোমরা সবাই শেয়ার করছো একযোগে, শেয়ার করে শেয়ার ডান লিখো। আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমরা আজকে আলোচনা করব জনসংখ্যার তত্ত্ব। স্যার, জনসংখ্যার তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হয়, চলো আমরা এটা একটু দেখি আগে। জনসংখ্যার তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? তো জনসংখ্যার তত্ত্ব মানে হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় তাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। তাহলে কি বলছে? জনসংখ্যার তত্ত্ব মানে হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। অর্থাৎ একটা দেশের জনসংখ্যা কেন বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি, জনসংখ্যার বৃদ্ধি পেলে এটার ফলাফল কি, এবং নিয়ন্ত্রণের উপায় কি। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলে সেটা থেকে আমরা পরিত্রাণ বা সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, জনসংখ্যা কমাবো, সেই জিনিসটা নিয়ে যেই তত্ত্বের মধ্যে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি জনসংখ্যার তত্ত্ব। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি। জনসংখ্যার তত্ত্ব হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল এবং জনসংখ্যার কি নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় তাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। ওকে, সবাই একটু দ্রুত মুখস্থ করবে, দ্রুত আমার সাথে। জনসংখ্যার তত্ত্ব কাকে বলো? দ্রুত মুখস্থ করো সবাই। 1 2 3, সবাই একটু মুখস্থ করে ফেলো। 10 সেকেন্ড সময় মুখস্থ করতে হবে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, এবং মুখস্থ করে ডান লিখবা কমেন্ট বক্সে। সবাই একসাথে ডান লিখবা কমেন্ট বক্সে। সাদিয়া বলতে আমি বাংলাদেশ থেকে। আমি তো মনে করছিলাম তুমি এতদিন কি বলে সেটাকে, এই ভুটান থেকে দেখতে পাচ্ছ আমাদের সাথে যুক্ত হয়েছে। ভাইয়া গ্রুপে লিংক দিলেন না? কোন গ্রুপে? গ্রুপে লিংক দিয়েছি তো। তাহলে বলো সবাই কি বলবো? জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তথ্যে আলোচনা করা হয় তাকে আমরা কি বলছি? জনসংখ্যার তত্ত্ব বলছি। ওকে, সবাই ডান ডান লিখবা কমেন্ট বক্সে, মুখস্থ করে ডান লিখবা।
একযোগে সবাই ডান লিখবা, মুখস্থ হয়ে গেলে দ্রুত। ওকে, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে, নতুন করে যারা যুক্ত হচ্ছে, অবশ্যই ক্লাসে শেয়ার মেনশন করে দিবা, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার মেনশন কারে কিন্তু টি শার্ট পেয়ে যাবে, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার মেনশন করবা এবং মন খুলে শেয়ার করবা। তোমাদের জন্য মন খুলে ক্লাস নিয়েছে, তোমরা মন খুলে শেয়ার করবা, ঠিক আছে? সো এরপর বিষয় হচ্ছে, সবার মুখস্থ হয়েছে জনসংখ্যার তত্ত্ব কাকে বলে? মুখস্থ হয়েছে জনসংখ্যার তত্ত্ব কাকে বলে? মুখস্থ হয়ে আছে। তান্নি বলছে, আমাদেরকে সালাম দিয়েছে, ভাইয়া আজ আমি আপনার ক্লাসে ফার্স্ট। ওকে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। চলো আমরা দেখি এরপর বলছে এখানে কি বলছে, দেখো। এ বলছে জনসংখ্যা সম্পর্কিত জনপ্রিয় দুইটি তত্ত্ব। অনেকগুলো তত্ত্ব আছে জনসংখ্যা সম্পর্কে, তবে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় দুইটা তত্ত্ব আছে। গুরুত্বপূর্ণ কয়টা তত্ত্ব আছে বলতো? দুইটা তত্ত্ব আছে। একটাকে বলা হয়, হ্যাঁ, গুরুত্বপূর্ণ দুইটা তত্ত্ব আছে, এর মধ্যে একটাকে বলা হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আরেকটাকে বলা হয়, হ্যাঁ, আরটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে কি বলবো? যে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, এখানে বিভিন্ন তত্ত্ব যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে আমরা জনসংখ্যা তত্ত্ব বলি। এই জনসংখ্যা তত্ত্ব মানে দুইটা গুরুত্বপূর্ণ বা দুইটা জনপ্রিয় জনসংখ্যা তত্ত্ব আছে। এক নম্বর হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে? তো আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব ইনশাআল্লাহ আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তো এখানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মধ্যে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে, আমরা সেই ইনফরমেশন গুলো আগে একটু দেখি, ঠিক আছে? দেখার পরে তারপর আমি এটা সম্পর্কে জানবো। বলছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, মানে শেষের দিকে আর কি, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বলতে 1798 কে বোঝানো হচ্ছে। অষ্টাদশ মানে হচ্ছে যেখানে 1800 বছর পূর্ণ হচ্ছে, যেমন 1701 থেকে শুরু করে 1799, এটাকে আমরা বলে থাকি, মানে 1800 বলতে পারো, পুরোপুরি 1800 এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ 1800 এটাকে আমরা বলতে পারি যে, সরি, হ্যাঁ এটাকে আমরা বলতে পারি যে তোমার অষ্টাদশ শতাব্দী, মানে 1701 থেকে 1800, মানে 1800 যেখানে পূর্ণ হচ্ছে এটাকে আমরা অষ্টাদশ শতাব্দী বলি, যেখানে 1800 পূরণ হচ্ছে সেটাকে। তো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, মানে একদম শেষের দিকে 1789 সালে নীতিবাগীশ, মানে যারা নীতি প্রণয়ন করতো তাদেরকে বলা হচ্ছে নীতিবাগীশ, সুপণ্ডিত, ধর্মযাজক, যারা ধর্ম বিষয়ক কি করতো, মন্তব্য বা ধর্ম বিষয়ক চর্চা করত, এবং ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ে যে বক্তব্য রাখেন, এটি অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন নামক গ্রন্থে প্রচার করেন। এটি ম্যালথাসের তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ তিনি একটা কথা বলছে, ম্যালথাস সাহেব কি বলছে, যে জনসংখ্যার খাদ্য উৎপাদনের বিষয়ে তিনি একটা মন্তব্য করছে, ওই মন্তব্যটাকে বলা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা বা ম্যালথাসীয় তত্ত্ব। তো এই মন্তব্যটাকে সেটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা এখানে কিছু ইনফরমেশন মনে রাখবো। সেটা হচ্ছে তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, মানে শেষের দিকে 1798 সালে নীতিবাগীশ, মানে যারা নীতি প্রণয়ন করতো, তো নীতিবাগীশ, তাহলে টমাস রবার্ট ম্যালথাস, কিন্তু একসাথে চারটা জিনিসের বৈশিষ্ট্য তার আছে। একটা হচ্ছে তিনি নীতিবাগীশ, সুপণ্ডিত, ধর্মযাজক এবং ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস খাদ্য এবং জনসংখ্যার মধ্যে একটা সম্পর্ক বিষয়ে একটা বই লিখতেন। সেই বইটার নাম মনে রাখবা, অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। এই বইটার মধ্যে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করতে একটা তত্ত্ব তিনি লিখেছেন, যেটাকে আমরা বলি ম্যালথাসীয় তত্ত্ব বা ম্যালথাসীয় জনসংখ্যার তত্ত্ব, ঠিক আছে? তো আমরা এটা একটু মুখস্থ করি সবাই। তাহলে কি মুখস্থ করব? তার নামের সাথে কি কি বৈশিষ্ট্য আছে? নীতিবাগী, সুপণ্ডিত, ধর্মযাজক, ব্রিটিশ অর্থনীতিবিদ, এবং কি তার নাম হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস। একটা তত্ত্ব দিয়েছেন খাদ্য এবং জনসংখ্যার মধ্যে, সেই কোন বইয়ের মধ্যে লিখছে সেটা অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। কত সালে? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বা 1798 সালে। ক্লিয়ার? পারবো? ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, চল এখন যদি মুখস্থ হয়ে যায় ডান লিখবা কমেন্ট বক্সে সবাই। আমরা এই তত্ত্বটার মূল বক্তব্যটা একটু শুনি। মূল বক্তব্য হচ্ছে তিনি বলেছেন একটা দেশের জনসংখ্যা
বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারটা মানে কি? জ্যামিতিক হার মানে হচ্ছে, জ্যামিতিক হার মানে বোঝানো হবে যে জনসংখ্যাটা যদি একজন থাকে সেখান থেকে বেড়ে দুইজন হয়, দুইজন থেকে বেড়ে চারজন হয়, চারজন থেকে বেড়ে আটজন হয়, আটজন থেকে বেড়ে 16 জন হয়, 16 থেকে 32 হয়। তার মানে আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়। এটাকে আমরা বলি জ্যামিতিক হার বৃদ্ধি। জ্যামিতিক হারে কেন বলছি এটা চিন্তা করে দেখ। একটা তোমাকে পিরামিড দেখায়, পিরামিড দেখছো কখন? এটা পিরামিডের একটা একটা মানুষ ছিল মনে করো, সেখান থেকে বেড়ে হয়েছে দুইটা, সেখান থেকে বেড়ে কয়টা হয়েছে? চারটা হয়েছে, আবার বেড়ে কয়টা হয়েছে? আটটা হয়েছে মনে করো, আবার বেড়ে কয়টা হয়েছে? 16টা হয়েছে মনে করো। তো এটা দেখতে একটা পিরামিডের মতো, অর্থাৎ জনসংখ্যাটা এইভাবে বাড়ে। জনসংখ্যা প্রথমে কম থাকে, আস্তে আস্তে কি হয়? জনসংখ্যাটা বেড়ে যায়। এটাকে বলা হয় যে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকে। কি হারে বাড়তে থাকে? জ্যামিতিক হার বৃদ্ধি পেতে থাকে জনসংখ্যা। অর্থাৎ জনসংখ্যা আগে আগে যত থাকে পরের বার কি হয়ে যায়? তার ডাবল হয়ে যায়, এরপরে তার ডাবল, তার ডাবল, এভাবে করে বৃদ্ধি পায় জনসংখ্যাটা। এটা হচ্ছে 1 নম্বরে। এবার হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। কি বলছে বলো? খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে। গাণিতিক হার মানে হচ্ছে খাদ্য উৎপাদনটা এক এক করে বাড়ে। এক এক করে মানে কেমন? যেমন প্রথমে ছিল 1, সেখান থেকে বেড়ে 2 হয়েছে, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ প্রতিবার এক এক করে বাড়তেছে। এটাকে বলা হয় গাণিতিক হার বৃদ্ধি পাচ্ছে। তাহলে মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে মেহতা সাহেব বলেছেন একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, মানে এখন যত আছে পরের বার তার ডাবল হয়ে যাবে। কত বছর পর পর হয় সেটা একটু পরে বলতেছি। এমনি মেইনলি হচ্ছে 25 বছর অন্তর অন্তর এটা হয়। যে এখন মনে করে একজন আছে, 25 বছর পর সেখানে 2 জন হয়, আবার 25 বছর পর সেখানে 4 জন হয়, আবার 25 বছর পর সেখানে 8 হয়ে যায়। অর্থাৎ 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা ডাবল হয়ে যায়। অর্থাৎ খাদ্য উৎপাদনটা এক এক করে বাড়ে 25 বছর অন্তর অন্তর। 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 8, এভাবে করে বৃদ্ধি পায়। এটাকে আমরা বলতে পারি যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে? জ্যামিতিক হারে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই কথাটা বুঝছি সবাই? ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটা বুঝতে পেরেছি? এটা আমাকে বলো, কমেন্টে জানাও ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটা বুঝতে পেরেছি কিনা সবাই? তোমরা কি শেয়ার করছো সবাই? আজকে মানুষজন এত কম কেন? মানুষজন এত কম? সবাই একবার করে শেয়ার করে দিও, ঠিক আছে? একবার করে শেয়ার করো। একবার যদি শেয়ার করে দাও দেখবা যে এখানে কিন্তু কয়জন? এখানে 150 জন আছে, দেখবা যে সেখানে 200 জন ক্লাস করতেছে, ঠিক আছে? সবাই একবার করে শেয়ার করে দিও। এখানে কিন্তু সবাই শেয়ার করে না আমি জানি। এখানে দেখতে পাচ্ছি এক শেয়ার হয়েছে 99টা, এখানে আবার অনেকে 2-3টা করে শেয়ার করছে। তার মানে অনেকে আছে শুধুমাত্র ক্লাস করে কিন্তু একটা শেয়ারও করে না। এরা হচ্ছে কিপটা। একটা শেয়ার করলে কি ক্ষতি হয়? কষ্ট হয়? ওকে, শেয়ার করছে সবাই, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। তাহলে মূল বক্তব্যটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হার, মানে ডাবল হয়ে বাড়বে, এবং খাদ্য উৎপাদন এক করে বাড়বে। কত বছর পর পর বলছি? 25 বছর পর পর। 25 বছর অন্তর অন্তর এটা হয়ে থাকে। তো চলো আমরা এরপরে যাই। তো এই যে আমাদের জনসংখ্যা তত্ত্বটা, বা যে এই জনসংখ্যা তত্ত্বটা, এটা হওয়ার জন্য কিছু অনুমতি শর্ত আছে। মানে এটা কখন হবে, জনসংখ্যাটা ডাবল কখন হয়ে বাড়বে, এবং খাদ্য উৎপাদন এক এক করে কখন বাড়বে। অনুমতি শর্ত মধ্যে প্রথম বলছে জীবন ধারণের জন্য উপকরণ তথা খাদ্য যোগান সীমিত, মানে খাদ্য উৎপাদনটা সীমিত পরিমাণে থাকবে, এটা বোঝানো হয়েছে। নরনারীর মধ্যে আকর্ষণ থাকবে, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ বা শ্বাস থাকবে, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, বা তাদের মধ্যে একটা কি থাকবে? যে আকর্ষণ থাকবে। আকর্ষণ না থাকলে তার বাচ্চা কাচ্চা হবে না, তাই না? তো এটা বলছে যে নরনারীর মধ্যে কি থাকতে হবে? একটা আকর্ষণ থাকতে হবে, তাদের মধ্যে আকর্ষণ থাকতে হবে।
তারপর হচ্ছে 3 নম্বর বলছে কৃষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য, অর্থাৎ কৃষিক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ একটা জমির মধ্যে আমি মনে করো যে একজন শ্রমিক নিয়োগ করছে, উৎপাদন হয়েছে 10, 2 জন নিয়োগ করলে উৎপাদন এখানে 20 না হয়ে 2 জন যদি 20 হয়ে যায় তাহলে সেটা বলা হয় স্থির উৎপাদন বিধি। আর যদি উৎপাদন যদি 20 না হয় যদি 18 হয়, তার মানে প্রথম জন উৎপাদন করছিল 10, পরের জন উৎপাদন করছে কত 8। এভাবে করে যখন উৎপাদন উপকরণ বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি প্রতিবারে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, বা বলতে পারো উৎপাদনটা যদি প্রান্তিক উৎপাদন যদি ক্রমান্বয়ে হ্রাস পায়, সেটাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা প্রযোজ্য হয়ে থাকে কোথায় বলো, যে এই বিধিটা প্রযোজ্য হইতে হলে। একমাত্র উৎপাদন ব্যবস্থা হচ্ছে কৃষি, কৃষিতেই সবাই এখানে নিয়োজিত থাকবে এবং সবাই কৃষিকাজ করে উৎপাদন করবে, তখন এটা সত্য বলতে। কৃষিকাজ না করলে কিন্তু এটা আবার সত্য নাও হইতে পারে, এই তথ্যটা বুঝছো। তার বলছে জমি এবং উৎপাদনের ক্ষমতা অপরিবর্তিত। জমি এবং উৎপাদন ক্ষমতা, এখানে জমির উৎপাদন ক্ষমতা কি সবসময় স্থির থাকবে। তারপর হচ্ছে উৎপাদনের প্রযুক্তি অপরিবর্তিত, এখানে প্রযুক্তির কোনো চেঞ্জ আসবে না উৎপাদনের ক্ষেত্রে। যেমন ধরো আমরা যদি নাঙ্গল দিয়ে চাষ করি, অলওয়েজ নাঙ্গল দিয়ে চাষ করবো, ট্রাক্টর দিয়ে চাষ করলে অলওয়েজ ট্রাক্টর দিয়ে চাষ করবে। এটাকে বলা হচ্ছে যে উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত থাকবে। তাই তো এগুলো হচ্ছে অনুমিত শর্ত, জাস্ট একবার চোখ বুলাই নিবা, পরীক্ষা যদি আসে তাহলে লিখবা, এগুলো পরীক্ষা সাধারণত আসে না। চলে আসে আমরা এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটার আমরা প্রকাশ করব, অর্থাৎ এটা আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। এক, সূচির মাধ্যমে। 2 নম্বর হচ্ছে চিত্রের সাহায্যে। 3 নম্বর হচ্ছে বার চিত্র বা দণ্ড চিত্রের মাধ্যমে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। 1 নম্বর, সূচির সাহায্যে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে প্রকাশ করব। তারপর চিত্রের মাধ্যমে, তারপর হচ্ছে বার বা দণ্ড চিত্র, এগুলোকে আবার লেখচিত্র বলা হয়ে থাকে। কেমন, লেখচিত্রের মাধ্যমে বা বার চিত্র বা দণ্ড চিত্রের মাধ্যমে তুমি কি করবা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে প্রকাশ করবা। তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি, সূচির সাহায্যে আগে করে ফেলি। দেখো ও এর মধ্যে দেখো তোমাদের জন্য যারা 25-এর শিক্ষার্থী আছো, আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের জন্য কিন্তু র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে আমাদের আগামী, আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, আগামী শনিবারে তোমাদের এই র্যাপিড ব্যাচের হচ্ছে অ্যানাউন্সমেন্ট শুরু হবে। ঠিক আছে, সো প্রি বুকিং চলছে বলতে আগামীকালকে প্রি বুকিং এটা শেষ হয়ে যাবে। আগামীকাল পর্যন্ত যারা প্রি বুকিং করবা তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। আমি আবার বলতেছি, তোমরা যারা প্রি বুকিং করবা আগামীকালকের মধ্যে, তারাই কিন্তু এই র্যাপিড ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। তো আগামী পরশুদিন আমাদের কোর্সটা লঞ্চ হয়ে যাবে। পরশুদিন তোমাদের লাইভে লঞ্চ করবো আমরা, তো তোমরা সবাই অ্যাটেন্ড করবে সেটাতে। পরশুদিন আমাদের র্যাপিড ব্যাচে কি কি থাকবে তোমাদের জন্য, বেশ কিছু আকর্ষণ, বেশ কিছু মানে ফিচার থাকবে এই র্যাপিড ব্যাচে, যেগুলো তোমরা দেখে আসলে মানে অবাক হয়ে যাবে। এত কম কোর্স ফিতে এত আয়োজন, এত কিছু তোমরা পাবা। ঠিক আছে, সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রি বুকিংটা করে ফেলবা। আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া আছে, তোমরা দেখো, ওই লিংকে গিয়ে তোমরা কিন্তু প্রি বুকিং করতে পারবে, অথবা তোমরা আমাদের পড়ালেখার নিচে গেলে, পোস্টে গেলে অনেক জায়গায় পেয়ে যাবা। সো আমাদের এই প্রি বুকিং হচ্ছে আমাদের একটা পোস্ট পিন করা আছে, সেখানেও আছে। তো তোমরা কি করবা, প্রি বুকিং করে ফেলবে আগামীকালকে 12টার মধ্যে, রাত 12টার মধ্যে। এরপরে কিন্তু আর প্রি বুকিং হবে না। এরপরে কিন্তু তোমাদের যারা ভর্তি হবে বা পরে যারা করতে চাইবে তারা কিন্তু কোর্স বেশি দিয়ে ভর্তি হতে হবে। প্রি বুকিং যারা করছে, প্রি বুকিং যারা করবে তারাই কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, তো এটা বলে দিচ্ছি, পরশুদিন কিন্তু কোর্স লঞ্চ হয়ে যাবে। ওকে, র্যাপিড ব্যাচে কোয়েশ্চেন সলভ করানো হবে, হ্যাঁ অবশ্যই করানো হবে। ঠিক আছে, তো আমরা চলে আসি এরপরে। তো এরপর বলছে যে আমরা প্রথমে সূচির সাহায্যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা আমরা এখানে কি করব, আমরা এখানে আলোচনা করব। সূচির সাহায্যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। হ্যাঁ, সূচির সাহায্যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে কি বলা হচ্ছে, দেখো এখানে একটা সূচি করা আছে। এই সূচির মধ্যে লিখতে প্রথমে বছর, বছর দেওয়া আছে এখানে 0, 25, 50, 75, 100, তারপরে এখানে দিচ্ছে ডট দিচ্ছে, তারপর 200 দিচ্ছে, ডট দিচ্ছে, 300 দিচ্ছে। তার মানে এখানে 25 বছর অন্তর অন্তর কি দেওয়া আছে, বছরগুলো দেওয়া আছে। তারপর দেওয়া আছে জনসংখ্যার বৃদ্ধি। জনসংখ্যার বৃদ্ধি কেমন হয়েছে দেখো তো, 0 বছরে জনসংখ্যা 1, 25 বছর পর সেখানে 2 জন হয়েছে জনসংখ্যা, আবার 25 বছর পর মানে 50 বছর পরে গিয়ে সেখানে 4 জন হয়েছে, 75 বছরে সেখানে 8 জন হয়েছে, 100 বছরে সেখানে 16 হয়েছে। অর্থাৎ 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা আগের ডাবল হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এটাকেই তো আমরা বলছিলাম ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের মধ্যে, এটাই বলছিল যে জনসংখ্যা 25 বছর অন্তর অন্তর ডাবল হয়ে যায়, এটাকে আমরা বলি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এবং এখানে কিছু ঠিক আছে ডট দেওয়া আছে, তার মানে এখানে কিছু বিষয় যে কিছু বছর এখানে লুকাই দেওয়া আছে। যেমন ধরো 100 পরে সাধারণত 125 বছর হওয়ার কথা, তাই না, 25 বছর পরে আর কি। এরপর 150 বছর হওয়ার কথা, তারপর হচ্ছে 175 বছর, তারপর হচ্ছে কত 175 পরে
এরপর হচ্ছে তোমাদের 200 বছর হওয়ার কথা। তো সেজন্যই এটা 16-র পর এখানে 32 হয়ে যাবে না, কারণ 16-এর পরে কিন্তু এখানে আর তিনটা 25 বছর আছে। তো 100 বছর পর 125 বছরে এই 16টা হয়ে যাবে 32। তারপর হচ্ছে আবার 25 বছর পর সেটা হয়ে যাবে 32 গুণ 64, 64 গুণ কত হবে 128 হবে এটা। অর্থাৎ এটা ডাবল হচ্ছে, এটা 16 পরে 32 হয়েছে, 32 পরে 64, 64 পর কত হবে 128, স্যার 100, হ্যাঁ 128 হবে। 128 পরে কত 256 হবে। দেখো তো বুঝো কিনা, আবার বলতেছি, এটা 100-র পরে 200 হয়ে গেছে, এটা কিন্তু মাঝখানে এখানে কিছু ডট দেওয়া আছে, তার মানে এখানে মাঝখানে 125, 150, 150 থাকার কথা। কেন? কারণ এটা 25 বছর অন্তর অন্তর বাড়তেছে। তো 0, 25, 50, 75, 100, তাহলে এরপরে 25 বছর পর কত হবে 125 বছর, তারপর 150 বছর, এরপর 175 বছর। তাহলে এই সংখ্যাটা কত হবে, যেটা 16 ছিল সেটা হবে ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল 128, 128 এর ডাবল হচ্ছে 256। এভাবে করে করে 300 বছরে এটা 4096 গুণ বৃদ্ধি পাবে জনসংখ্যা। তাহলে চিন্তা করছো, 0 বছরে যেখানে একজন ছিল, মাত্র 300 বছর পর সেখানে 4096 জন হয়ে গেছে। 300 বছরে জনসংখ্যা কত 4096 গুণ বেড়ে গেছে, 4096 হয়ে গেছে। তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে কিভাবে, এভাবে কোশ্চেন আসবে। পরীক্ষা বলবে যে 75 বছরে জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়? আনসার হচ্ছে 8 গুণ বৃদ্ধি পায়। তো এটা মুখস্থ করবো স্যার না, সিকোয়েন্স মনে রাখবা, 0, 25, 50, 75, 100 এভাবে মনে রাখবা। এটা একের পর 2, 2 এর পর 4, 4 পর 8, 8 পর 16, 16 পর 32, 32 পর 64, 28 এভাবে যাবো। পরীক্ষা আসবে যে 75 বছরের জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়, আনসার হবে 8 গুণ। পরীক্ষা যদি আসে 150 বছরে জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়, আনসার হবে 64 গুণ। এরপর দেখো খাদ্য উৎপাদনটা খেয়াল করো। খাদ্য উৎপাদন বলতে এখানে বছর যখন 0, খাদ্য উৎপাদন তখন হচ্ছে 1। 25 বছর পর খাদ্য উৎপাদন 2 হয়েছে, আবার 25 বছর পর খাদ্য উৎপাদন 3, আবার 25 বছর পর খাদ্য উৎপাদন 4, আবার 25 বছর পর খাদ্য উৎপাদন 5, ডট 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 200 বছর পর এটা 5 এর পর এখানে হবে 6, তারপর হবে 7, আর তাহলে যা হবে 9। এবার ডট ডট 300 বছরে সেটা 13 গুণ বৃদ্ধি পায়। দ্যাট মিনস আমাদের খাদ্য উৎপাদনটা 75 বছরে 4 গুণ বৃদ্ধি পায়, 100 বছরে 5 গুণ বৃদ্ধি পায়। ওকে, আর 125 বছরে 6 গুণ, 150 বছরে 7 গুণ, 175 বছরে কত 8 গুণ বৃদ্ধি পায় খাদ্য উৎপাদনটা। তাহলে এখান থেকে পরীক্ষা যে কোনো একটা আসতে পারে, খাদ্য বলতে পারে, জনসংখ্যা বলতে পারে। তবে এটা মাথায় রাখবা, 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা কি হয় দ্বিগুণ হয়, আর খাদ্য উৎপাদন এক এক করে কি পায় বৃদ্ধি পায়। 100 বছরে জনসংখ্যা 16 গুণ হয়, খাদ্য উৎপাদন কতগুলো হয় 5 গুণ হয়। এগুলো পরীক্ষায় সরাসরি এই 100 বছর পর্যন্ত বা 125 বা 150 বছর পর্যন্ত সরাসরি কোশ্চেন আসে। তো পারলে মুখস্থ করে রাখবা, আর না পারলে সমস্যা নেই, সিকোয়েন্সটা মনে রাখবা, তাহলেই হবে। আমরা কি বুঝতে পেরেছি? নেট প্রবলেম হচ্ছে? কই, নেট তো ঠিক আছে আমার এখানে। তোমাদের কি প্রবলেম হচ্ছে নেট? হ্যাঁ, খাদ্য উৎপাদন গাণিতিক হারে মানে এক এক করে বাড়তেছে, বুঝছো? আর জনসংখ্যা তো জ্যামিতিক, জ্যামিতিক মানে ডাবল হয়ে হয়ে বাড়বে, আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বাড়বে, এটাকে বলা হয় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় খাদ্য জনসংখ্যা। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে খাদ্য উৎপাদনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, পারবো সবাই? ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের সূচির সাহায্যে মেলতেছে জনসংখ্যা তত্ত্ব। চলে আসে আমরা এর পরেরটা করবো, সেটা হচ্ছে চিত্রের সাহায্যে মেলতেছে জনসংখ্যা তত্ত্ব করবো। চিত্রটা আমরা আঁকবো, কোথেকে আঁকবো? এই সূচি থেকে আমি তোমাদেরকে চিত্র এঁকে দেখাচ্ছি, এই সূচি থেকে আমরা চিত্রটা করব। সো আমি তোমাদেরকে একটু একটা হোয়াইট বোর্ডে যাই, একটু সেখানে আমি একটা কি করে নিই। হ্যাঁ, এখানে নিচ্ছি আমি।
চলো দেখো তোমাদের করে দেখাচ্ছি। তো মনে করো যে আমরা যে সূচিটা করছি সেখানে আমি এখানে আবার করতেছি সূচিটা। এই সূচির মধ্যে উপরে ছিল হচ্ছে আমাদের বছর, তাই না? হ্যাঁ, এখানে ছিল আমাদের বছর। তো বছর কি কি ছিল? 0 বছর, 25 বছর, 50 বছর। 0, 25, 50, তারপর হচ্ছে 75, এরপর আমাদের হচ্ছে 100 বছর। আর এখানে আমাদের কি হবে? এখানে হবে আমাদের জনসংখ্যা। মনে করো জনসংখ্যার বৃদ্ধি এখানে হবে, আর এখানে হবে খাদ্য উৎপাদন বৃদ্ধি। জনসংখ্যার বৃদ্ধি কিভাবে হচ্ছে? 0 বছরে 1 ছিল, মাথা রাখবে এখানে 1 থাকবে, খাদ্য উৎপাদনে 1 হবে। 0 বছরে 2টা 1, জনসংখ্যাটা এই ডাবল হবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, এইটুকু। আর খাদ্য উৎপাদন 1 করে বাদ দেয়, 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এভাবে করে বৃদ্ধি পাবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পায় 1 1 করে, ডাবল হয়ে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি 1 করে 1 1 করে বৃদ্ধি পায়। তো আমরা এখানে চলো একটা সূচি করি, সরি এখান থেকে আমরা একটা চিত্র করবো আর কি। তা আমরা এই যে বছর যেটা আছে সেটা আমরা ভূমি অক্ষে ধরবো, এখানে আমরা ধরবো বছর। তো বছর আমরা ভূমি অক্ষে ধরলাম। আর লম্ব অক্ষে আমাদের দুইটা আসবে, একটা হচ্ছে জনসংখ্যা, এটাকে আমরা পি বলি, পপুলেশন, আমি শর্টকাট লিখতেছি পপুলেশন। আর এই খাদ্যকে আমরা বলবো এফ। এফ মানে হচ্ছে ফুড, পি মানে পপুলেশন, এফ মানে কি ফুড। সো বছরের মধ্যে আমাদের এখানে আছে 0, 25, 50, 75, 100। তাহলে আমরা এখানে 25 বছর ডিফারেন্সে আমরা একটা ঘর করব। সো 25, 50, 75, 100। এখানে আমরা 25 বছর অন্তত 25, 50, 75, 100। 25 বছরের অন্তর অন্তর কি দেওয়া আছে? বছর দেওয়া আছে। অপরদিকে পি এবং এফ, পি মানে হচ্ছে পপুলেশন এবং হচ্ছে এফ মানে হচ্ছে ফুড। এর মধ্যে দেখো সর্বোচ্চ সংখ্যা আছে কত? 16। এবং সর্বনিম্ন কত আছে? এই দুটো রোয়ের মধ্যে সর্বনিম্ন কত আছে? 1 1 আছে এখানে, সর্বোচ্চ কত আছে? এখানে 16, এখানে 5 আছে। তার মানে 1 থেকে 16 আমাকে কভার করতে হবে। আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাই, মনে করো 2 2 করে নিব। তাহলে হবে 2, 4, 6, 8, 10, 12, 14। আর একটু পরে নিই আমরা, আর একটু বড় করে দিই, 14, 16। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবা, অনেকে যেটা করে প্রথমগুলো একটু বড় নিয়ে ফেলে, পরে দিয়ে জায়গা হবে না চিন্তা করে ছোট করে ফেলে। না, এটা করা যাবে না। যদি তুমি প্রথমে যতটুকু নিবা, পরবর্তীগুলো সেম দূরত্ব মেনটেন করবা। প্রথমগুলো বড় নিচ্ছে, পরে ছোট করছে, এভাবে হবে না। তুমি যদি জায়গা না হয় তুমি উপরে একটু বড় করো, সমস্যা নাই। পি আর এফ এখানে আমি একটু বড় করে নিচ্ছি, তো আমার জায়গা ঠিক আছে। তো এখানে হবে, আমরা এখানে 2 2 করে দিতেছি, তো 2, 4, 6, 8, 10, 12, 14, 16 আমরা ধরলাম, ঠিক আছে। তো চলো আমরা এখন বিন্দুগুলো বের করে একটা চিত্র আঁকবো। প্রথমে জনসংখ্যার চিত্রটা আমরা আঁকি, জনসংখ্যাটা আঁকা। জনসংখ্যা হচ্ছে 0 বছরের জনসংখ্যা হচ্ছে 1। তার মানে এই 0 বছরের, বছর যখন 0, জনসংখ্যা তখন 1, তার মানে 0 বছর জনসংখ্যা 1 প্রথম বিন্দু হবে এখানে। ওকে, 25 বছরে জনসংখ্যা হবে 2। 25 বছরে জনসংখ্যা হবে কত? 2। 2 মানে হচ্ছে এই দুইটা, এটার সাথে এটা হবে, এটা হচ্ছে এটা। তারপরে 50 বছরে জনসংখ্যা হবে 4। এই 50 বছরের জনসংখ্যা হবে কত? 4। এই যে 4 হল এটা, হ্যাঁ 50 বছরের জনসংখ্যা 4। এরপর হবে 75 বছরের জনসংখ্যা 8। এদিকে 75 বছরের জনসংখ্যা হবে 8, 8 মানে হচ্ছে এখান থেকে। তারপর 100 বছরের জনসংখ্যা 16। 100 বছরের জনসংখ্যা তো হবে 16 হবে, 16 মানে হচ্ছে এইটুক মনে করো। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করব, তো এখান থেকে যাবে। এটাকে আমরা বলছি পি, মানে পপুলেশন। অর্থাৎ পপুলেশন কার্ভ হচ্ছে এটা, ঠিক আছে। একদম খুব খারাপভাবে উপরের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি এখানে খাদ্যর যেটা আছে সেটা যদি আঁকি, চলো খাদ্যটা আমরা করে ফেলি। তো খাদ্যটা হচ্ছে যখন আমাদের বছর সংখ্যা 0, খাদ্য হচ্ছে তখন 1। তার মানে এদিকে বছর যখন 0, এই খাদ্য বা ফুড তখন 1। তার মানে এখানেই হবে বিন্দুটা, প্রথম বিন্দু এখানে আগের জায়গায় থাকবে। বছর 0 অবস্থায় খাদ্য হচ্ছে 1, এখানে হবে প্রথম বিন্দু। বছর যখন 25, খাদ্য হবে তখন 2। বছর 25 অবস্থায় খাদ্য হবে 2, তার মানে দ্বিতীয় বিন্দু আগের জায়গায় হবে, এখানে হবে।
বছর যখন 50 খাদ্য হবে তখন 3। বছর যখন 50 খাদ্য হবে তখন 3, এখানে 2, এখানে 4, 3 হবে এই জায়গায়। এটা বছর যখন 75 খাদ্য তখন হচ্ছে 4, 75 সাথে খাদ্য হবে 4, এই যে এটাকে একটু বড় করে, এটা হচ্ছে 4 এখানে হবে। 100 সাথে বছর 100 সাথে খাদ্য হবে 5, 100 সাথে খাদ্য হবে 5, 5 মানে হচ্ছে এই দুটো মাঝামাঝি, এটা এটা হবে 5। এবার এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, এখান থেকে যাবে, এই বিন্দুগুলো যোগ করলে এখান থেকেই এটা হচ্ছে আমাদের এফ বা ফুড রেখা। তাহলে পিটা হচ্ছে পপুলেশন আর এফটা কি বলো, ফুড, বা এটাকে আমরা বলবো খাবার, খাদ্য। তো কি দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রের মধ্যে, যে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই, ব্যাখ্যা করবো এভাবে, চিত্রের ভূমি অক্ষে বছর, লম্ব অক্ষে খাদ্য এবং কি জনসংখ্যা ধরে পি এবং এফ রেখা অর্থাৎ জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে খাদ্য উৎপাদন সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের যে জনসংখ্যা সেটা খুব র্যাপিডলি কি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। 25 বছর অন্তর অন্তর জনসংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে হয়ে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খাদ্য উৎপাদন এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? স্যার পরবর্তীতে মধ্য শ্রেণী ক্লাস হবে ইনশাল্লাহ, চেষ্টা করবো। তাহলে আমরা কি বলেছি, আমরা এখানে জনসংখ্যা খাদ্য উৎপাদনের চিত্র করছি, এটাকে বলা হয় চিত্রের সাহায্যে মেধা জনসংখ্যা তত্ত্ব। এখন আমরা করব যেটাকে বলা হয় দ্বন্দ্ব চিত্র, বা আমরা বলতে পারি তোমার হচ্ছে লেখচিত্র, ঠিক আছে, অথবা আমরা হচ্ছে বারচিত্র বলতে পারি। তো আমরা চলো সেটা করার চেষ্টা করবো, দ্বন্দ্ব চিত্র দিয়ে আমরা করার চেষ্টা করবো, বা লেখচিত্র দিয়ে আমরা করার চেষ্টা করবো। সেম প্রসেস, লেখচিত্রটাও তোমরা করছো না 9-10-এ, ওই যে আয়তলেখ আঁকতে না, আয়তলেখ, ওইটার মধ্যে আর কি। কেমন করবো দেখো, আমরা এখানে দুটো অক্ষ নিচ্ছি, এই ভূমি অক্ষে আমাদের আগের মতো বছর ধরবো, আমরা আগের মতো আমরা এখানে বছর ধরলাম, আর লম্বককে আমরা হচ্ছে জনসংখ্যার খাদ্য এটা না ধরে আমরা এখানে একটা স্কেল নিব। স্কেল কেমন নিব, আমরা 2 করে ধরি, বছর টাকা ধরে ফেলি, বছর হচ্ছে 25 করে নিচ্ছি, সো 25, 50, 75, 100 নিলাম, ঠিক আছে, 25, 50, 75, 100 বছর। আর এদিকে হচ্ছে আমরা লম্বকে একটা স্কেল নিব, স্কেলের মধ্যে এখানে মাথা রাখবা সর্বোচ্চ সংখ্যা আছে 16, সর্বনিম্ন আছে 11। তাহলে আমরা স্কেলের মধ্যে 16 পর্যন্ত কভার করতে হবে এই স্কেলের মধ্যে। আমরা 2 করে ধরি, তো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এখানে আমরা এখানে কোনো কিছু লিখবো না উপরের দিকে, তবে এখানে ইন্ডিকেটর নিতে হবে। ইন্ডিকেটর কেমন, যেমন জনসংখ্যার জন্য আমরা এখানে যে এখানে আসলে আয়তলেখ বলতে এরকম কিছু বিল্ডিং এর মতো করবো, বিল্ডিং, বুঝছো, 5 10 বিল্ডিং দিচ্ছে এরকম। তো বিল্ডিং যেটা তোমার হচ্ছে একদম এরকম আমরা কি রাখবো, বিল্ডিং একটা মনে করি এরকম আমরা খালি রাখবো, যে বিল্ডিংটার মধ্যে আমরা ভরাট করবো না, এটা হবে হচ্ছে জনসংখ্যা মনে করো, এটাকে আমরা জনসংখ্যা নির্দেশ করার জন্য এরকম খালি বিল্ডিং আমরা ইউজ করবো, খালি বক্স ইউজ করবো। আর খাদ্যকে নির্দেশ করার জন্য আমরা মনে করি এরকম একটা ভরাট বক্স ইউজ করবো, ভরাট, ভরাট মানে হচ্ছে এরকম করে ভরাট করা থাকবে এরকম একটা, এটাকে আমরা খাদ্য বলবো, খাদ্য উৎপাদন। তো দেখো আমরা করি, প্রথমটা করলে বুঝতে পারবা। এই 0 বছরে আমাদের কি করতে হবে না, 0 বছরে আমাদের কোনো আয়তলেখ আঁকতে হবে না বা কোনো বারচিত্র করতে হবে না। কেন? কারণ 0 বছরে এই যে 1 এই চিত্রগুলো আঁকার জন্য 0 বছর বরাবর এখানে আয়তলেখ আঁকার জায়গা নাই। এই 0 বছর বরাবর এখানে মনে করো যে 0, এটা 0, তো এখানে যদি আমি এখানে বক্স বানাতে চাই, এই বক্সটা এদিকে চলে আসতেছে, 0 বরাবর আমি করতে পারতেছি না, সেজন্য এখানে কি হয় যে 0 বছরে তোমার আয়তলেখ করার দরকার পড়ে না। 25 বছর থেকে শুরু করবো। 25 বছরে দেখো, 25 বছরে জনসংখ্যা 2, খাদ্য উৎপাদন 2, একসাথে করতে পারবো দুইটাই। তো 25 বছরে জনসংখ্যা 2, খাদ্য উৎপাদন 2, তাহলে আমাদের হবে এরকম যে 25 বছর বরাবর আমরা এভাবে করবো, উপরে এই যে 2 বরাবর যাব, এটা 2, অর্থাৎ একটা আমরা ভরাট করে দিচ্ছি, একটা খালি রাখতেছি। যেটা খালি রাখতেছি বিল্ডিং, ওটা হচ্ছে আমাদের জনসংখ্যা, যেটা ভরাট হয়ে গেছে সেটা হচ্ছে খাদ্য, এই যে খাদ্য। আবার দেখো 50 বছরে এই জনসংখ্যা হয়েছে 4 মানে দেখো এই 50 বছর পর 4 বরাবর আমরা উপরে একটা দাগ দিয়ে আগে এবারও দিলাম। এটা হচ্ছে আমাদের কি 50 বছরে, সরি হ্যাঁ 50 বছরের জনসংখ্যা হচ্ছে 4, খাদ্য উৎপাদন কিন্তু আবার 3।
তাহলে খাদ্য উৎপাদন 3 মানে হচ্ছে এই 2 এবং 3, এটা মাঝামাঝি হচ্ছে এইটুক, মনে করো এইটুক হচ্ছে আমাদের কি খাদ্য হবে। তাহলে এইটা আমি ভরাট করে দিলাম, খাদ্যটা আমি ভরাট করে দিলাম, আর জনসংখ্যা আমরা খালি রাখলাম। আবার দেখো 75 বছরে গিয়ে জনসংখ্যা হচ্ছে 8। এই 75 জনসংখ্যা 8, আর মানে কত? এই যে 8, এই 8 বরাবর আমরা এখানে দাগ দিই একটা, এই যে 8, এটা এটা হচ্ছে আমাদের জনসংখ্যা। আর খাদ্যটা কত? 75 বছরের খাদ্য হচ্ছে 4, তার মানে এই যে 4, এই 4 এর সমান করে আমরা নিব, এটা হচ্ছে আমাদের খাদ্য। বুঝতেছি তো? তুমি চাইলে মাঝখানে জায়গা রাখতে পারো, অর্থাৎ তুমি চাইলে এখানে এভাবে করে রাখতে পারো, যেমন 25 বছরে তুমি এখানে 2 রাখছো, এটা 2 রাখছো, তো এইভাবে তুমি চাইলে মাঝখানে ফাঁকা জায়গা রাখতে পারো। 50 বছরে গিয়ে তুমি চাইলে এখানে কি করতে পারো, এদিকে একটা হচ্ছে 4, আরটা হচ্ছে 3, তাহলে তুমি চাইলে এখানে মাঝখানে জায়গা রাখতে পারো, কোনো সমস্যা নাই। মাঝখানে বিল্ডিং এর মাঝখানে খালি জায়গা রাখতে পারবা, জায়গা লাগাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর 100 বছরে আমাদের জনসংখ্যা হয় 16। 100 বছরে জনসংখ্যা হবে কত? 16। 16 মানে হচ্ছে এই যে 16, এখানে এটুকু অনেক উঁচা, তাই না? বিল্ডিং অনেক উঁচা এখান থেকে, এটা হবে আমাদের কি জনসংখ্যা। আর খাদ্য উৎপাদন তখন কত? খাদ্য উৎপাদন হচ্ছে 5। খাদ্য 5, 5 মানে কোথায়? 5 মানে কোথায়? এই যে 4, এটা 5 মানে হচ্ছে এই দুটো মাঝামাঝি, মনে করো এইটুকু, এটা আমরা ভরাট করে দিলাম। তো কি দেখতে পাচ্ছ তোমরা এই লেখচিত্রের মধ্যে? লেখচিত্রের মধ্যে আমরা দেখতে পাই, তুমি চাইলে এখানে মানগুলো বসাতে পারো, যেমন এটা হচ্ছে 2 2, এটা বসাতে পারো 4 3, এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 16, এবং এখানে হচ্ছে এটা 5 তলা বিল্ডিং। বুঝছো? তো এটাকে আমরা বলতে পারি বার চিত্র বা দ্বন্দ্ব চিত্র। ওকে, বুঝতে পেরেছি আমরা? বুঝছি। আচ্ছা, তো দেখো আমরা কোথায় ছিলাম? আমরা বলছি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি, মনে আছে? কি ছিল? ম্যালথাস 3 ভাবে প্রকাশ করা যায়, সূচির মাধ্যমে, চিত্রের মাধ্যমে, বারচিত্র বা দণ্ডচিত্রের মাধ্যমে আমরা করেছি। বুঝছো? এই যে আমরা সূচিটা করছি প্রথমে, তারপর কি করছি আমরা? চিত্রটা করছি, এবং করলাম বারচিত্রটা করলাম। এরপর আসতেছে ম্যালথাসের জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থা। বুঝছো? তো এটা আছে। এরপর আমাদের আছে হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সমালোচনা আছে। আচ্ছা, সমালোচনা পরে এখানে তোমাদের যারা 25-এর আছে, শুধু ইকোনমিক্স যাদের প্রয়োজন, তারা কিন্তু টার্গেট প্লেসে ভর্তি হতে পারো। পড়ালেখা পেজে মেসেজ দিলে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। তো এখানে আমাদের যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ম্যালথাসের তত্ত্ব যেগুলো আছে, সরি, নিয়ন্ত্রণের যে তত্ত্বগুলো, সেগুলো আমরা পড়তে হবে। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা, এটা আছে। আচ্ছা, এটা আমি আজকে পড়াচ্ছি না, এটা আমি নেক্সট ক্লাস একসাথে পড়াই দিব, ঠিক আছে? আমার একটু খারাপ লাগতেছে, আমি পরীক্ষা দিয়ে আসছি, আজকে পরীক্ষা ছিল আমার। তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু পরীক্ষার মাঝখানে ক্লাস নিচ্ছি, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। তোমরা কিন্তু সেটা মূল্যায়ন করতেছো, হ্যাঁ, মনে হয়? আচ্ছা, তোমরা যদি ভালো করে পড়ো তাহলেই সেটাই আমাদের প্রাপ্তি। আরেকটা বিষয়, তোমরা একটু শেয়ার মেনশন করলে আমাদের ভালো লাগে, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট যখন বেশি ক্লাস করে তখন ভালো করে পড়া দিচ্ছে করে, না হলে মন খারাপ লাগে, বুঝছো? মন ভালো থাকে না। তো সেই জন্য হচ্ছে এটা তোমরা শেয়ার মেনশন করো, সেটা ভালো লাগবে আর কি। তো আমরা হচ্ছে এইটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। আমি অলরেডি এর আগে 2টা ক্লাস নিচ্ছি, আরো পরীক্ষা দিয়ে এসে 2টা ক্লাস নিলাম। তো এখন হচ্ছে খারাপ লাগতেছে বেসিকলি, তো আর নিচ্ছি না আজকে ক্লাস। আমি নেক্সট ক্লাসে এই 2টা সহ, এটা সহ, অর্থাৎ হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা নিয়ন্ত্রণ সমস্যার পাশাপাশি কাম্য জনসংখ্যা তত্ত্ব, সেটা আমি দেখা দিব, ঠিক আছে? একটু বড় করে নিব ক্লাস, নেক্সট ক্লাসটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিব, পিডিএফ দিব, নো প্রবলেম। কালকে ক্লাসের পরে নিও পিডিএফ, কারণ এটা অর্ধেক বুঝলে হবে না, সেজন্য অর্ধেক দিলে হবে না। কালকে একসাথে 2টা করার পর তারপর পিডিএফ দিব। কি এক্সাম ভাইয়া? মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টার এক্সাম চলতেছে ভাইয়া। আমাদের এক্সাম অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে তোমাদের এক্সাম তো 3 ঘন্টার এক্সাম, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদের এক্সাম হয় 4 ঘন্টার এক্সাম, ঠিক আছে? 4 ঘন্টা এক্সাম লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়। সকালে কয়টায়? 7টা বাজে বের হয়েছি, এখন এখনো বাসে যাই নাই। কত কষ্ট না?
মাস্টার্সের এক্সাম দিচ্ছি ভাইয়া, মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে ফাইনাল এক্সাম দিচ্ছি। দুইটা ভরাট করলে তো তুমি ইয়া করতে পারবে না, কি বলে সেটাকে, কোনটা কি সেটা বুঝতে পারবে না, তাই না? এখানে আমরা ইন্ডিকেটর দিছি না, যে এখানে যেটা খালি বক্স হবে সেটা জনসংখ্যা বোঝাবে, আর যেটা ভরাট বক্স সেটা খাদ্য বোঝাবে। তো তুমি দুইটা কেন ভরাট করবা? তুমি যে কোনো একটা ভরাট করতে পারবে, যেটা খালি সেটা দ্বারা জনসংখ্যা বোঝাবে, যেটা ভরাট সেটা দ্বারা খাদ্য বোঝাবে। তুমি দুইটা ভরাট করে দিলে কোনটা দ্বারা কি বোঝাবে? বেশি টাইম থাকলে তো ভালো, বেশি লেখা যাবে, লেখাও একটু বেশি, 4 ঘন্টার পরিমাণ লেখা। তোমাদের তো 1 ঘন্টার পরিমাণ, 3 ঘন্টার পরিমাণ লেখা, আমাদের 4 ঘন্টার পরিমাণে লেখা। তার এই বছরকে আপনার পড়ালেখা শেষ ইনশাল্লাহ? এই বছর বলতে এই মানে 25-এর অর্ধেকে শেষ হবে আর কি, 25-এর জুন জুনের আগে শেষ হয়ে যাবে আশা করি। মায়া বলছে আমার কমেন্ট পড়ে না কেন, আমার প্রশ্ন সমাধান ক্লাস দিলে বেশি ভালো হবে, এর আগে যেমন এমসিকিউ সলভ ক্লাস করেছেন এরকম। আচ্ছা দিব, সিকিউ সলভ ক্লাস দিব, সমস্যা নেই, এমসিকিউ ক্লাসের মধ্যে সিকিউ সলভ ক্লাস দিব। মিম বলছে আমাদের জন্য এত কষ্ট করেন ভাইয়া, হ্যাঁ অবশ্যই। কোর্স ফি কত র্যাপিড ব্যাচে? কোর্স ফি এখনো জানানো হয় নাই, কোর্স ফি তোমরা জানতে পারবে পরশুদিন, পরশুদিন আমরা ডিটেলস জানাবো। স্যার আমি টার্গেট প্লাস ব্যাচ এখন নিতে পারবো? হ্যাঁ অবশ্যই নিতে পারবা, পড়ালেখা পেজে মেসেজ দাও। ডিগ্রিটা অনার্স ভাইয়া, অনার্সে ভাইয়া, আমি আমি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি পড়ানো হয় না, কেমন, অনার্সে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ডিগ্রি পড়ানো হয় না। অনার্স বলতে বিবিএ, কেমন, বিবিএ পড়তে এখন এমবিএ চলতেছে, বিবিএ পরে এমবিএ হয়। এটা হচ্ছে কমার্সে যারা আছে তারা করে আর কি, বিএ এমবিএ। এখন মাস্টার্স চলতেছে আমার, মাস্টার্স মানে এটাকে আমরা এমবিএ বলি, এটা মাস্টার্স ডিগ্রি আর কি। একটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি যেটাকে আমরা কি বলি, অনার্স বলি আর কি। একটা মাস্টার্স যেটাকে আমরা বলি মাস্টার্স ডিগ্রি। গ্রাফ দেওয়া থাকবে না পরীক্ষায়। ভাই আপনার ক্লাস আমি ইউটিউবে দেখে কলেজে এ প্লাস পাইছি, কনগ্রাচুলেশন তোমাকে। মিম বলছে 26-এর জন্য কোনো কোর্স আছে ভাই? হ্যাঁ আছে তো, 26-এর জন্য আমাদের অল সাবজেক্ট আছে অ্যাডভান্স ব্যাচ, সব বিষয়ে যদি লাগে সেটাতে ভর্তি হতে পারবে, আর যদি শুধু ইকোনমিক্স লাগে সেক্ষেত্রে ইকোনমিক্স জিরো হিরো ব্যাচ আছে। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি, মানে চিটাগাং ইউনিভার্সিটি আর কি। আপনাদের জন্য অনেক দোয়া রইল স্যার, থ্যাংক ইউ। ভাইয়া আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন? আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মাস্টার্স করতে। বললাম তো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর সবাই পরশুদিন আমাদের কোর্স লঞ্চিং হবে, আগামীকালকে তোমাদের ফ্রি ক্লাস হবে, সবাই ক্লাস গ্রুপ করবা। এবং র্যাপিড ব্যাচে তোমাদের জন্য যে ধামাকা বা তোমাদের জন্য যে গিফট থাকবে সেগুলো আমরা জানাবো। খুব আকর্ষণীয় তোমাদের জন্য গিফট, এবং হচ্ছে খুবই একটা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য, একদম বলতে পারো যে ওটি, অর্থাৎ এটার কোর্স ফ্রি এবং এটার যে সার্ভিস সেটা হচ্ছে তুমি সার্ভিস কোর্সের চেয়ে অনেক বেশি তুমি পাবা। কারণ এখানে আমরা এমন ভাবে সাজাচ্ছি কোর্সটা, তোমরা জানো যে প্রতি বছর আমরা র্যাপিড ব্যাচে সবচেয়ে বেশি আমরা হচ্ছে সার্ভিস দিয়ে থাকি, এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাচ হয় এটা, এবং সেটা শুরু হতে যাচ্ছে। আমাদের এর আগে গোল্ডেন ব্যাচ হয়েছে, গোল্ডেন ব্যাচে আমাদের 400 স্টুডেন্ট যুক্ত ছিল গোল্ডেন ব্যাচে। তো আমাদের ব্যাচগুলো এরকমই হয়। আমাদের হচ্ছে গোল্ডেন ব্যাচ প্রথমে অ্যাডভান্স ব্যাচ হয় শুরুতেই, যেমন এখন ফার্স্টে অ্যাডভান্স ব্যাচ চলতেছে 26-এর অল সাবজেক্টের, তারপর হয় গোল্ডেন ব্যাচ সেকেন্ড ইয়ারের শুরুতেই, এরপর আমাদের র্যাপিড ব্যাচ হয় একদম শেষ মুহূর্তে,
ফাইনাল রিভিশন ব্যাচ আর কি। তো এটাকে আমরা র্যাপিড ব্যাচ বলি, আগে থেকে, একদম আগে থেকে 20 সাল থেকে আমরা শুরু করছি এটা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ। সুফল বলছে আমাদেরকে অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।